দেখুন, রাজ্যে যখন রামনবমী নিয়ে সারা দিন ধরে আপনারা খবরে নজর রেখেছিলেন, কার্যত সবাই যখন রামনবমী নিয়ে নানান কথা বলছে, তখন আমরা একটু বিপরীত ধর্মী। ট্রাইব টিভি বাংলা বলছি না আমরা বারবার বাংলার আপন, তার কারণ বাংলাতে ধর্ম নয়, বাংলাতে বেকারত্ব মূল ইস্যু। বাংলাতে ধর্ম নয়, বাংলাতে সেই সব ছেলেমেয়েগুলো মূল ইস্যু যাদের চাকরিটা গিয়েছে, যারা যোগ্য তাও দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছে। আজ তাদের জন্য কথা বলবে ট্রাইব টিভি বাংলা। না, কোনো রামনবমী নয়। রামনবমী ধর্মের ভিত্তিতে ঠিক আছে, আস্থা ঠিক আছে, মহরম ঈদ সব ঠিক আছে, এগুলো তো থাকবেই। সাধারণ মানুষ থাকলে ধর্মও থাকবে এবং ধর্ম সম্প্রচারও থাকবে এবং ধর্মের সঙ্গে সাধারণ মানুষের আত্মিকতা কোথায় রয়েছে সেটাও থাকবে। কিন্তু মূল প্রশ্ন কি সত্যি আজ ধর্ম? না, আজ মূল প্রশ্ন একটি জায়গাতেই রয়েছে, তা হলো সেই সব বেকার ছেলেমেয়েদের জীবন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ মূল প্রসঙ্গ সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই চাকরিহারা সাধারণ ছাত্রছাত্রীগুলো, যারা দিনের পর দিন পড়াশুনো করে এই চাকরিটা পেয়েছিলেন, যাদেরকে আমরা শিক্ষক বলে ডাকি। তাদের অবস্থা কি হবে? তা এই 25,752 জন যারা সত্যিই যোগ্য, তাদের সত্যিই কি 7 তারিখে সমাধান হবে? 7 বলতে আগামীকাল সোমবার নজর থাকবে আমাদের। কিন্তু তার আগে প্রস্তুতি কতটা রয়েছে? রামনবমীর প্রস্তুতি যদি হতে পারে, তাহলে এই সব ছেলেমেয়েগুলোর প্রস্তুতি কেন হবে না? এই সব স্বনাম ধন্য এবং তার সঙ্গে সঙ্গে সেই সব সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের প্রস্তুতি কেন হবে না? আজ সেই নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেসের ঠিক কতটা প্রস্তুতি রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি সমাধান করতে পারবে? বিজেপি কি বলছে, কংগ্রেস কি বলছে, রাজনৈতিক বিশ্লেষকেরা কি বলছে এবং তার সঙ্গে সঙ্গে অধ্যাপকেরাই বা কি বলছে? কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলার রাজনীতি এবং এই 25,752 জনের ভাগ্য? যদিও বা যারা সত্যি অযোগ্য তাদের জন্য আজ কথা নয়, আজ শুধু তাদের জন্য কথা যারা সত্যি সত্যি পড়াশোনাটা করেছিলেন, দিনের দিন রাত সব সময় একাকার করে পড়াশোনাটা করেছিলেন, তাদের জন্য কথা বলতে এসেছি। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন ট্রাইব টিভি বাংলায় বিশেষ শো থাকে আমার সঙ্গে, এবং আজ মূল আলোচনার বিষয় একটি জায়গাতেই। শিক্ষা, শিক্ষক সব কিছু একজন আরেকজনের সঙ্গে পরিপূরকভাবে থাকেন, বাস্তুতন্ত্র মেনটেন করে। আর ঠিক সেখানে শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে রয়েছে। কিন্তু শিক্ষা ব্যবস্থা বেহাল হলে স্কুলগুলো কিভাবে চলছে? আজ এখান থেকেই ডিবেট শুরু। আর ঠিক প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, 2012 সালেও 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তারপরে এটা খুলে আমি জানি, আমি প্রমাণ দেব কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে। সুপ্রিম রায়ে চাকরি গেছে 25,752 জনের। তবে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, শুধু চাকরিহারা হয়েছেন তারা? এমনটা নয়, বরং একই সঙ্গে শিক্ষকের অভাবে শিক্ষার হাল বেহাল হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন বিদ্যালয়ের থেকে নানা ছবি সামনে এসেছে। কোথাও বা ধরা পড়েছে ভিন্ন ছবি। প্রধান শিক্ষিকাকে বলতে শোনা গেছে, চাকরি চলে যাওয়া শিক্ষকদের ততদিন বিদ্যালয়ে আসতে যতদিন তাদের হাতে সরকারি কোনো নির্দেশিকা না এসে পৌঁছয়। কখনো চাকরিহারা শিক্ষকের দাবি সেভাবে তারা হাতে কিছু পায়নি, তাই তারা বিদ্যালয়ে আসছে। সব মিলিয়ে এক অদ্ভুত অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য। প্রশ্ন খুব সোজা, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারাদের সমাধান সূত্র বেরিয়ে আসবে কি? মানবিকতা একটি দিক, তা বলার অবকাশ রাখে না। কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও চাকরিহারাদের একাংশ বিদ্যালয়ে যাওয়ার অনুমতি পাচ্ছেন কি করে? তাহলে যারা বিদ্যালয়ে যাওয়ার অনুমতি পাচ্ছেন না, তারাই বা ঠিক কি দোষ করলেন? আজ এই নিয়েই বিতর্ক শুরু। আমাদের প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক এবং স্ট্যান্ড অত্যন্ত স্পেসিফিক। না, সেই সব চাকরি প্রার্থী যারা সত্যি সত্যি যোগ্য, তাদের চাকরি যাওয়াতে মোটেই আমরা খুশি নই এবং তার সঙ্গে সঙ্গে তাদের জন্য আওয়াজও তুলে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে সুপ্রিম নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কিছু কিছু শিক্ষক শিক্ষিকা তারা যাচ্ছেন বিদ্যালয়ে পঠন পাঠন করাতে। প্রশ্ন উঠছে, তাহলে কি সুপ্রিম নির্দেশকে তারা মানছেন না? তারা কি সত্যি যে জায়গা তৈরি করবার চেষ্টা করছেন সেটা তাদের কি মানাচ্ছে?
এবং প্রশ্ন উঠছে সেই সব স্কুলের প্রধান শিক্ষিকার এবং শিক্ষকের দিকেও, যারা তাদেরকে গ্রান্ট করছেন স্কুল করানোর জন্য, পঠন পাঠন করানোর জন্য। প্রশ্ন তো উঠবে, তার কারণ কিছু কিছু ছেলে মেয়ে যারা সত্যি সত্যি, আমার ছেলে মেয়ে শব্দটা বলাটা হয়তো অনেক বেশি ভুল হয়ে যাচ্ছে, যারা সত্যি যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা কার্যত রাস্তায় বসে রয়েছে, তারা বুঝতে পারছে না ভাগ্য তাদের কোন দিকে নিয়ে যাবে, পরবর্তী ভবিষ্যৎ তাদের কোন দিকে যাচ্ছে। সেই সব শিক্ষক শিক্ষিকারা কোন দোষ করলো, কেন তাহলে তারা স্কুলে যেতে পারছে না? তাহলে একজনের জন্য এক নিয়ম, বাকিদের জন্য নিয়ম বহাল হবে না কেন? আর ঠিক সেখান থেকেই প্রশ্ন নানান রকম উঠতে শুরু করেছে। তার কারণ এই প্রশ্ন আম আদমির প্রশ্ন, এই প্রশ্ন জনতা জনার্দনের প্রশ্ন। নিয়ম হলে সবার জন্য একই হবে, আলাদা আলাদা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম কেন হবে জানার চেষ্টা করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও জানার চেষ্টা করব 7 তারিখের জন্য পদ্ধতিগত দিক থেকে কতটা প্রস্তুতি রয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু তার আগে যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যেই মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। দেখুন, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন ট্রাইব টিভি বাংলা অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার পক্ষে নয়। তাই আমরা আজ রামনবমীকে অন্তত রাখিনি। তার কারণ রামনবমীকে ঘিরে তৃণমূল কংগ্রেস যতই সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করুক না কেন, এটাও একাধারে ঠিক যে বিজেপি যা বলছে সেটাও কি কোনো অংশে ফেলে দেওয়া যায়। তাই আজ ধর্ম নয়, ধর্মের ঊর্ধ্বে গিয়ে সাধারণের কথা বলবো আমরা, বেকারত্ব এবং সেই সব চাকরিহারাদের কথা বলবো যারা আজ একদিকে যখন রামনবমী পালন হচ্ছে তখন অন্যদিকে তারা হয়তো হাহুতাশ করছেন, হাহাকার করছেন 7 তারিখে আদৌ তাদের সমাধানটা হবে কিনা। আর ঠিক এ জায়গায় আমি প্রথমেই চলে যাব আলীবাবুর কাছে। আলীবাবু, নিশ্চয়ই আজ যে ঘটনার সম্মুখীন গোটা বাংলা হলো, 25,752 জনের চাকরি গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সদুত্তর পাওয়া যাচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। যদিও বা 7 তারিখ বৈঠক রয়েছে, কি মনে করেন সত্যি কিছু বেরিয়ে আসতে পারে রফা সূত্র কিংবা সমাধান সূত্র? আলীবাবু, আগামীকাল 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় উনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। বঞ্চিত এবং যোগ্য, অযোগ্য এবং যোগ্য শিক্ষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু আমার তো মনে হয় যে শিক্ষকরা যাবেন কিনা সন্দেহ আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বলার কিছু নেই। রাজ্য সরকারকে বারবার করে সুপ্রিম কোর্ট থেকে 1 বছর টাইম দেওয়া হয়েছিল যে আপনারা কারা যোগ্য কারা অযোগ্য আপনারা বাছাই করে দিন। তার আগেও হাইকোর্ট থেকে বারবার করে বলেছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য যারা শিক্ষক রয়েছে তাদেরকে আপনারা শর্টিং করে দিন। রাজ্য সরকার দেয়নি কেন? তারা টাকা নিয়েছে 700 কোটি টাকা, 700 কোটি টাকা, প্রায় আপনার 7,000-এর উপরে শিক্ষক যারা অবৈধ শিক্ষক, অযোগ্য শিক্ষক, তাদেরকে এরা টাকা নিয়ে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে আর তাদেরকে শিক্ষকতা করিয়ে দিয়েছেন। অযোগ্যভাবে তারা প্যানেলিস্ট হয়েছে। এদেরকে সম্মান রক্ষার জন্য, এদেরকে বাঁচিয়ে রাখবার জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে OMR শিট, এরা যেখানে 3 বছরে করতে হয় সেখানে 1 বছরের মধ্যে এরা পুড়িয়ে দিয়েছে। অপরদিকে যে স্ক্যান যেটা করা হয় সেই স্ক্যানও কিন্তু তারা করতে পারেনি। অর্থাৎ পরিকল্পিতভাবে এই 25,752 জন শিক্ষকের আজকে সর্বশেষ যে কি বলবো যে করুণ পরিণতি আজকে রাজ্য সরকার ডেকে নিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের আর কোনো উপায় ছিল না আজকে তাদেরকে এই প্যানেলটা ক্যান্সেল করবার। কিন্তু আমরা যে কথাটা বলতে চাই, এই যে সারা পশ্চিমবঙ্গে যে শিক্ষাঙ্গন রয়েছে, স্কুল রয়েছে, আজকে উচ্চ মাধ্যমিক, হাই স্কুল বা এমনি মাধ্যমিক 8ম শ্রেণী পর্যন্ত এই সমস্ত স্কুলগুলোতে শিক্ষকদের এমনি কম। তার মধ্যে যদি এত শিক্ষক যদি বেরিয়ে যায় তাহলে শিক্ষার অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়াবে বলুন? পরিষ্কার কথা যে রাজ্য সরকার নৈরাজ্য তৈরি করেছে। একদিকে এত বছর প্রায় 15 বছর হতে চললো সরকারে আসেন, অথচ 11 থেকে আজ পর্যন্ত তারা মাত্র এই ফার্স্ট টাইম তারা শিক্ষকতা নিয়োগ করেছে, সেটাও জালে ভরা, সেটাও দুর্নীতিতে ভরা, সেটাও গ্রুপবাজি করা, সেটাও ক্যাডারদের অন্তর্ভুক্তি করানো। এই অবস্থা হলে রাজ্য সরকার শিক্ষার এখন সর্বশেষ অবস্থায় এনে দাঁড় করিয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ 19বিংশ শতাব্দীতে রেনেসাঁস হয়েছিল। রেনেসাঁস সর্বদিক থেকে পশ্চিমবঙ্গে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, আমার
এবং বিপ্লবের দিক থেকে আমরা কিন্তু স্বাধীনতা আন্দোলনের পূর্বে ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের স্থান অগ্রণী ছিল। কিন্তু রাজ্য সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর কথা বলে বিপ্লবী আনা, কিন্তু কাজ করে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আজকে সে কি বলেছে এটাও দেখুন না কেন, যারা স্বাধীনতার পূর্বে যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে এই রাজ্য সরকার বলছে তারা নাকি বিদ্রোহী, তারা নাকি সন্ত্রাসবাদী ছিল। ক্ষুদিরাম বসু যারা দেশ স্বাধীনতার জন্য জীবন বিপন্ন করেছেন তাদেরকে বলা হয়েছে এরা নাকি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এই শিক্ষা ব্যবস্থা যদি এরকম হয়, বেকলীয় শিক্ষা ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গে চালু হয়, তাহলে যা হচ্ছে শিক্ষার অবস্থা, আজকে একবার পাশ ফেল থাকে, একবার পাশ ফেল থাকে না, আবার একবার পাশ ফেল থাকে, আর একবার পাশ ফেল থাকে না। এটা কি চলছে স্কুলে বলুন তো? সেই জন্য আমরা যেটা বলছি, স্কুলে আর কিছু নেই। সারা পশ্চিমবঙ্গের যদি পৌরসভা স্কুলের যত স্কুলগুলোর কথা তাকান, প্রাইমারি স্কুলে দেখবেন সেখানে কোনো ছাত্র নেই। অনেক প্রাইমারি স্কুল পৌরসভা শহরে উঠে গেছে। গ্রামীণ প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র নেই, সেখানে কিন্টার গার্ডেন যে স্কুল সেগুলোতে ছাত্র, বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান সেখানে ছাত্র। তাহলে স্কুলের সর্বনাশ অবস্থা তৈরি করছে রাজ্য সরকার। আজকে শিক্ষক এদের কাছে গৌণ এখন। তাহলে সেই জন্য আমরা বলি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক বা শিক্ষা। এই শিক্ষাটাকে এরা ভেঙে দিয়ে আমার বাংলাকে একেবারে কামলায় পরিণত করতে চায় এরা। তৃণমূল কংগ্রেস বাংলাটাকে এরা কামলায় পরিণত করে। এরা কাজ করবে, বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে, বিদেশে গিয়ে কাজ করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে তারা প্রতিপালন করবে, এটাই হলো কাজ। আর রাজ্য সরকারের কাজ খেলায় মেলা করে উড়িয়ে দেওয়া, শিক্ষার দিকে কোনো নজর না দেওয়া। এই শিক্ষার বেশ। কথা বলছেন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনারা জানেন 1930, 32, 35 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মাত্র 23 বছর বয়সেই তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তাহলে আমার ভারতবর্ষের বাংলার মেধা আমরা দেখতে পেরেছি সেই সময় সারা পৃথিবীতে 23 বছরের একজন প্রফেসর, সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারে, সেটা কলকাতা ইউনিভার্সিটি করে দেখাতে পেরেছি। সেই জন্য আমরা বলি এই শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকার ব্যর্থ। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে হবে না। এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তন করা দরকার। আমরা ভারতীয় জনতা বেশ। পার্টি আমরা বলতে চাই যে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির শিক্ষা ব্যবস্থা হবে সুশাসিত শিক্ষা ব্যবস্থা এবং সুরাজ শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার ছেলে মেয়েরা তারা প্রকৃত শিক্ষা পাবে এবং ভারতবর্ষের যে গর্ব, ভারতবর্ষের সম্মান তারা রক্ষিত করতে পারবে। বেশ। তাই বেশ। 26 সালের মধ্যে যে শিক্ষকরা আজকে বঞ্চিত হয়েছেন, যে শিক্ষকগুলো যোগ্য, যারা যোগ্য শিক্ষক, যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে এই 18,000, এই 18,000 শিক্ষক তারা যেন চাকরি পায়, তারা যেন চাকরিটা থাকে, তার জন্য ভারতীয় জনতা পার্টি বেশ। অঙ্গীকারবদ্ধ। এবং আমরা প্রয়োজনে যে কোনো জায়গায় গিয়ে আমরা এই শিক্ষকের জন্য আমরা আবেদন করব, আন্দোলন করব। কিন্তু অযোগ্য শিক্ষক তাদের 12% সুদ সহ টাকা ফেরত দিয়ে তাদেরকে লিস্ট থেকে বহিষ্কার করতে হবে। বেশ। বেশ। কুলাঙ্গার শিক্ষক আমাকে বাকিদের কাছে যেতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন, আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। আপনাদের সকলকে স্বাগত রাইট টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। কংগ্রেস থেকে সমর্থন করছেন রতন বালা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন। আমি এখানে সরাসরি রতনবাবুর কাছে একটু যাবো। রতনবাবু, কার্যত যখন ধর্ম নিয়ে এত রাজনীতি চলছে, তখন রাইট টিভি বাংলা সরাসরি বেকারত্ব নিয়ে কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরি হারা তাদেরকে নিয়ে কথা বলছে আজ। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমরা কথা বলতে বাধ্য হচ্ছি জানেন? তার কারণ আগামীকাল বৈঠক হবে মানছি, কিন্তু সমাধান সূত্র কি আদৌ বেরোবে? যারা 1 বছর ধরে কোনো সমাধান সূত্র বের করতে পারলেন না, তারা এই কয়েকদিনের মধ্যে সমাধান সূত্র বের করে ফেলতে পারবেন? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে মনে হলো যে 7 তারিখের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। রতনবাবু, প্রথমে অঞ্জনদা শুভ সন্ধ্যা। আপনাদের শুভ সাইড সন্ধ্যা। যারা আছেন প্রত্যেকের শুভ সন্ধ্যা এবং পবিত্র রামনবমীর শুভেচ্ছা সকলকে। আজকে আপনারা যে অনুষ্ঠানটা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই অনুষ্ঠানটা আপনারা করছেন কারণ আমি দেখছিলাম বিভিন্ন চ্যানেলগুলোতে, ধরুন সকাল থেকে রামনবমীর ব্যাপারটা নিয়ে সব চ্যানেলে দেখাচ্ছে, কিন্তু আজকে আগামীকাল যে মাননীয়া যে বৈঠক করতে চলেছে, এই শিক্ষক নিয়োগ যে প্যানেলটা বাদ হয়ে গেল,
এবং যারা অযোগ্য এবং যোগ্য আলাদা করা গেল না তাদেরকে নিয়ে উনি একটা বৈঠক করতে চেয়েছে। অঞ্জনদা, আপনাদের চ্যানেল থেকে বলি যে এই আর একটা নাটক, উনি তো নাটক কম জানেন না। আগামী কাল আবার আমরা পশ্চিম বাংলার সমস্ত মানুষ আর একটা নাটক দেখব। আচ্ছা, উনি তো কথায় কথায় বলেন মাননীয়া যে আমার হাতে 1,00,000 চাকরি আছে। তো আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই অঞ্জনদা, যে উনি কথায় কথায় যখন বলে ওনার কাছে চাকরির অভাব নাই, লক্ষ লক্ষ চাকরি আছে, যারা যে সমস্ত ছেলেমেয়েরা যারা চাকরি হারালেন, নেটওয়ার্কের কোনো ইস্যু হয়েছে, আমি এখানে সরাসরি সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, কার্যত আমরা একটি ছবি দেখতে পাচ্ছি বিগত 2-3 দিন ধরে। তা হলো একদিকে যখন চারিদিকে চাকরি হারা হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, তখন উল্টো দিকে আরেকটি ছবিও ধরা পড়ছে। তা হলো প্রধান শিক্ষিকা বলছেন যে এখনও পর্যন্ত সরকারি কোনো নোটিশ তারা পায়নি, নির্দেশনামা তারা পায়নি, আর সেই হিসেবে কিছু শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন তার স্কুলে তারা আসতে পারে এবং তারা আসছেও। এবং ক্রমাগত বাকি আরও একটি দিকে দেখা যাচ্ছে সেখানে স্বয়ং শিক্ষিকারা সরাসরি স্কুলে চলে যাচ্ছেন এবং ক্লাসও নিচ্ছেন। দেখুন, সর্বোপরি আমরা ভাবতে পারি যে মানবিকতার দিক থেকে সেই সব স্টুডেন্টসের জন্য তারা আসছেন, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা রাস্তায় বসে রয়েছে, তারা স্কুলে যেতে পারছে না, তাদের স্থান ওটা নয়, তাদের স্থান রাজপথ নয়, তারা স্কুলে যেতে পারেন কিন্তু তারা যেতে পারছেন না। তাহলে নির্দেশনামা কি শুধু কিছু মানুষের জন্য? এখানেও কি রাজনীতি? সৌমেনবাবু নমস্কার। আসলে নমস্কার। আমি বিষয়ের একদম আরেকটু গভীরে যেতে চাই। সেটা হচ্ছে যে বিভিন্ন এই রায় বেরোনোর পরে বিভিন্ন চ্যানেলগুলো বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন বিচারধারা এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। কিন্তু মনে রাখতে হবে, একটি সরকার তার ক্ষমতায় আসার গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুটো জায়গা থাকে, তার পারসেপশন অর্থাৎ দৃষ্টিভঙ্গি এবং তার কার্যকারিতার মধ্যে লুকিয়ে থাকে সেই দৃষ্টিভঙ্গি তার সাকার হওয়ার জন্য তার অভিমুখটা কি। অর্থাৎ এই তৃণমূল সরকার 2011 সাল থেকে যবে থেকে এই পাওয়ারে হোল্ড করলো এই পশ্চিমবঙ্গে, তবে থেকে একটা জিনিস, একটা কমন ক্রাইটেরিয়া আমরা দেখতে পাই সর্বত্রই। সেটা হচ্ছে যে স্থায়ী যে কোনো সেক্টরে, সরকারি সেক্টরে স্থায়ী কর্ম দেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি দৃষ্টিভঙ্গিটা ছড়িয়ে নিয়ে গেল কত বেশি পরিমাণ লোকেদের সেখানে ভোট আদায় করার মেকানিজমের অন্তর্ভুক্ত করার জন্য অস্থায়ী পারসেপশনটাকে নিয়ে আসা। অর্থাৎ ঠিকে কর্মচারী, এই যে কথাটা, অর্থাৎ সে সিভিক ভলেন্টিয়ার হোক কিংবা তার শিক্ষাক্ষেত্রে হোক, সর্বত্রই তাদের স্থায়ীকরণের মধ্য দিয়ে একজন কর্মচারী শিক্ষক তার যে প্রাপ্য অধিকারগুলো পায়, সেখানে দাঁড়িয়ে তার পরবর্তী সময়ে একটি বলা যায় যে সরকার ক্ষেত্রে দল এবং সরকার দুটোর নিয়ন্ত্রণের বাইরে রেখে তার স্বাধীন পথ চলার একটা যাত্রাপথ নির্মাণের অধিকার থাকে। কিন্তু এই কর্মচারীকে যদি আমি একটা জায়গায় এসে ঝুলিয়ে রাখি, অর্থাৎ না অস্থায়ী এবং স্থায়ী তার মাঝখানে, অর্থাৎ স্থায়ী আমি তাকে করতে দেব এই আশ্বাসও আছে, আবার স্থায়ী হচ্ছি না, এই যে একটা দোদুল্যমানতা, এই দোদুল্যমানতার মধ্যে রেখে দেওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে তার ঘুড়ি আকাশে যতই উড়ুক, যতই প্রতিবাদের ঝড় উঠুক, লাটাইটা আমার কাছে থাকবে। কারণ তার জীবন জীবিকা, তার একটা জায়গায় আসার পরে সমস্ত কিছুটা, তার যে ব্যক্তি জীবনটা গড়ে ওঠার যে রসদ, সেই রসদটার জায়গা এই তার সরকারের হাতে বাঁধা থাকবে। অর্থাৎ চাকরি যারা দিলেন তাদের অস্থায়ীকরণের মধ্য দিয়ে বা চাকরি প্রক্রিয়ার মধ্য দিয়েই যে ভোট কেন্দ্রিকতা, ভোটের আমি বলেছি পারসেপশন, অর্থাৎ দেখতে হবে এই সরকারের দৃষ্টিভঙ্গিগত জায়গাটা কি, যে আমি একটা ভোট, একটা পরিবারের একজনের চাকরি আমাকে কতটা ভোট, কতটা পরিমাণ ভোটকে এনশিওর করতে পারে।
সেই জায়গা থেকে বলা যায় যে শ্রমিকের অধিকার তার থেকে বড় দেখা দেয় যে আমার ভোট বাক্সের অঙ্ক কষা। অর্থাৎ আজকের যে ক্রাইসিসটা শিক্ষাক্ষেত্রে দেখছি, কিছুদিন আগে আমরা দেখেছি স্বাস্থ্যক্ষেত্রে, অর্থাৎ মূল যে মেরুদণ্ড সেই জায়গাটায় দেখা যায় বারবার বিভিন্ন অসুখগুলো বিভিন্ন শরীরের, সমাজ নামক শরীরের রাষ্ট্রযন্ত্রে দেখা দিচ্ছে, কিন্তু তার মূলে দেখা যায় যদি গভীরে বিশ্লেষণ করি, সেখানে বলবো সরকারের দৃষ্টিভঙ্গিগত জায়গায় লুকিয়ে আছে। এইটুকুনি বলেই আমি প্রারম্ভিক পর্বে আমার আলোচনার মুখবন্ধ আমি বাঁধতে চাইলাম। বুঝতে পেরেছি। আমি ঠিক এখানে সরাসরি চলে যাবো অম্বিকেশ বাবুর কাছে। অম্বিকেশ বাবু, কার্যত দেখুন 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় অত্যন্ত প্রচলন হয়েছে, তা হলো বেসরকারি বনাম সরকারি। আমি এই বিষয়ে আসতেই হবে, তার কারণ কোনো এক জায়গায় সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটি ফ্রাস্ট্রেশন, এই শব্দটাকেই হয়তো ব্যবহার করা যায়, এটা দেখা যাচ্ছে। তার কারণ বিশেষ করে করোনা সময়কালীন অবস্থাতে অনেক বেসরকারি কর্মীরা তারা তাদের চাকরি হারিয়েছিলেন এবং সেই ঘটনার সঙ্গে সরকারি কর্মীদের ঘটনাকে কার্যত তারা ট্যালি করে বলছেন যে সরকারি চাকরি যারা করছেন তাদের একটা স্থায়িত্ব রয়েছে, তারা চাকরি গেলে এতটা হায়তাশ করছেন, কিন্তু যাদের বেসরকারি কর্মী যারা রয়েছেন তারা যখন তখন তাদের কাজ যেতে পারে। সেক্ষেত্রে অর্থাৎ কার্যত সরকারের দিকেই নিশানা চলছে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে। অর্থাৎ একদিকে বেকারত্ব ইস্যু রয়েছে, একদিকে সমাজের ভারসাম্যের ইস্যু রয়েছে, আর এই এত ইস্যুর মাঝে কোনো এক জায়গায় সরকারি কর্মী যারা রয়েছেন তাদের জন্য কি এটা এক্সট্রা ডিভিডেন্ড হিসেবে রাজনৈতিক স্তরে ধরা পড়বে? তার কারণ তারাই একসময় সরকারের হয়ে ভোটের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কি বলবেন? আপনার ঠিক প্রশ্নটা আমি বুঝলাম না, আপনি কি বলতে চাইলেন? আমি বলতে চাইছি বেসরকারি এবং সরকারি এই দুই কর্মীদের মধ্যে কোনো এক জায়গায় গ্যাপ তৈরি করে এটা কি আরও বেশি কোনো রাজনৈতিক স্তরের কারণ হতে পারে? গ্যাপটা আপনি কোথায় দেখছেন, মানে কি বিষয়ে গ্যাপ? বিশেষ করে বেসরকারি কর্মীদের মধ্যে এখন, বিশেষ করে আমি কিছুদিন আগেই দেখলাম, অর্থাৎ গতকাল বললেই ভালো, সেখানে কার্যত এক তৃণমূল নেতা তিনি বেসরকারি কর্মীদের সরাসরি একটি ট্যাগলাইন ইউজ করে বলছেন যে বেসরকারি কর্মীদেরও নাকি চাকরি চলে যায়, তখন কেন এতটা হায়তাশ করা হয় না, সরকারি কর্মীদের ক্ষেত্রে কেন এত হায়তাশ করা হচ্ছে। আমি আরো সহজভাবে বিশ্লেষণ করলাম। বুঝতে পেরেছি। এটা তো আমাদের রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যেই আছে। যখনই কোনো আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে, বা আমাদের যে রাজ্য সরকারি কর্মচারীরা অস্থায়ীভাবে নিয়োজিত হয়েছে, স্থায়ীকরণ হচ্ছে না, বা স্থায়ী কর্মচারী যারা আছেন তারা ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন, তখন এই সব ইস্যুগুলো যখন রাজ্য সরকারের কাছে প্রশ্ন হিসাবে চলে আসে, তখন রাজ্য সরকারকে বলতে শোনা যায় তাহলে আপনারা যেখানে বেশি মাইনা পান সেখানে চলে যান। এই যে অস্থায়ী শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের যেমন আমরা জানি যে তাদের যে ভাতাই দেওয়া হয়, বলা হয় বেতন বলাটা বোধহয় ঠিক হবে না, এটা খুবই কম, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে যেটুকু বাড়বার কথা সেটা বাড়ানো হয়নি। কিন্তু তখন পার্শ্ব শিক্ষকরা যখন সংঘবদ্ধ হয়ে আন্দোলন করে যে আমাদের সহশিক্ষকরা একই স্কুলে আমরা পড়াচ্ছি, তারা যে পরিমাণ মাইনা পাচ্ছে আমরা তার থেকে অনেক কম মাইনা পাচ্ছি, আমাদের বাড়ানো হোক, তখন তাদেরকে বলা হয় যে তোমরা প্রয়োজনে যেখানে বেশি মাইনা পাও সেখানে চলে যাও। এটা রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিগত বিষয়, এবং রাজ্য সরকার কোনো কিছুই স্থায়ী করতে চায় না। এটা আগের বক্তাও তার বলবার সময় কথাটা বললেন আর কি। এবং যখন স্থায়ী যে সকল শিক্ষক ইতিমধ্যে আছেন বা স্থায়ী রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন, তারা যখন কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বা অন্য রাজ্যের হারে ডিএ এখানে দাবি করেন, তখন তো তাদেরকে অপমান করা হয়। তারপরে যদি বলা হয় যে না, কেন্দ্র সরকার বা অন্য রাজ্য সরকার মাইনা বেশি দিচ্ছে, তারা অনেক ডিএ বেশি দিচ্ছে, আমরা কেন একই দেশে একই বাজারের মধ্যে আমরা আছি, কেন আমাদের কম দেয়? তখন তাহলে তো আপনি যোগ্যতা থাকলে অন্য রাজ্যে চলে যান, কি কেন্দ্র সরকারি স্তরে চাকরিতে চলে যান। অর্থাৎ রাজ্য সরকারের একটা দায় ঝেড়ে দেওয়ার একটা চেষ্টা বরাবর আছে। এবং আগের যিনি বললেন ডক্টর সৌমেন চক্রবর্তী মহাশয়, এটা যে দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। রাজ্য সরকার যেমন আপনারা সকলেই জানেন যে কলেজে আমি শিক্ষকতা করেছি, পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজে এখন একটি নতুন ধারার শিক্ষক নিয়োগ হচ্ছে। কোনো শিক্ষক নিয়োগের যখন গ্যাপ থাকতো তখন অস্থায়ী শিক্ষক নিয়োগ করে বা টেম্পোরারি শিক্ষক নিয়োগ করে সেটাকে ম্যানেজ করা হতো। কিন্তু রাজ্য সরকার স্থায়ীভাবে
স্যাক টিচার নিয়োগ করেছেন, স্যাক 1, স্যাক 2 এইভাবে নিয়োগ করেছেন, যাদের কোনো কনসলিডেটেড একটা মাইনা দেওয়া হচ্ছে, তাদের কোনো চাকরির নিরাপত্তা নেই, সরকারি চাকরিতে যে নিরাপত্তা লোকে এক্সপেক্ট করে তা নেই। এবং পুলিশের ক্ষেত্রেও আমরা দেখছি যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, এবং অনেক সরকারি দপ্তরে অস্থায়ী বা যাকে আমরা ক্যাজুয়াল স্টাফ নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। অর্থাৎ বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া এবং অস্থায়ীকরণের দিকে নিয়ে যাওয়ার একটা ঝোঁক রাজ্য সরকারের বরাবর আছে। আর এখন যখন এই অর্থাৎ আপনি এসএসসি বলতে চাইছেন একটু ঘুরিয়ে বেসরকারিকরণের দিকে যাচ্ছে রাজ্য সরকার? একদম ঘুরিয়ে, মানে আস্তে 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 করে সরকারি কর্মচারী যারা অলরেডি স্থায়ী আছে তাদেরকে নানানভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তারা যদি এই সরকারি চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে চায়, যাক না, বা যাদেরকে সরকারি পদে নিয়ে আসা হচ্ছে অস্থায়ী হিসাবে নিয়ে আসা হচ্ছে, স্থায়ীকরণ কোথাও করা হচ্ছে না, বা সিভিক ভলেন্টিয়ার টাইপের আছে। আগামীকাল যে 7 তারিখ মুখ্যমন্ত্রী সভা ডেকেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এই ধরনের কোন একটা প্রকল্প উনি ঘোষণা করবেন। ঠিক আছে, তোমরা স্কুলে যেমন যাচ্ছিলে যাও, সুপ্রিম কোর্ট যা বলেছে, আমি তোমাদের সিভিক শিক্ষক হিসাবে নিয়োগ করলাম, তোমরা যে মাইনেটা পেতে সেই মাইনেটাই তোমরা পাবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কি তার থেকে কম মাইনে ব্যবস্থা করে দেবে। তখন যারা আউতাস করছে তারা ভাবে এই তো আমার ত্রাতা সামনে এগিয়ে এসছে, আমাদের তো কোথাও দিদিই তো বিবেচনা করে, এরকম কিছু একটা কালকে প্রকল্প উনি ঘোষণা করবেন বলে আমার অনুমান। অর্থাৎ সবাইকে অস্থায়ীভাবে সিভিক ভাবে আমার দাসানুদাস করে, আমার ইচ্ছা নির্ভর করে রাখার একটা প্রচেষ্টা তো তার সঙ্গে যুক্ত হচ্ছে। শুধু অর্থাৎ সাপও মরলো, লাঠিও ভাঙলো না। একদম একদম। এবং এই ধরনের রাজনীতি করার অভিজ্ঞতা এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই রয়েছে। সাংঘাতিক বিস্ফোরক কথা বলছেন অম্বিকেশবাবু, এবং অম্বিকেশবাবু যে ধারণা করছেন বা অনুমান করছেন, সত্যিই যদি তার 1% সত্যি হয়, তাহলে বিশ্বাস করুন আপনারা, আগামীকাল ট্রাইব টিভি বাংলার এই বিষয় নিয়ে যখন একটা ইস্যু তৈরি করব, তখন এখানে অম্বিকেশবাবুর এই বক্তব্য আমি অবশ্যই দেখাবো। তার কারণ অম্বিকেশবাবু এখন থেকেই আগে যে অনুমান করছেন তা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। তার কারণ এই রাজ্যে স্ত্রীর ঘোষণা হয়, এই রাজ্যে ভাতার ঘোষণা হয়, এই রাজ্যে দিনের পর দিন বেকার যুবকরা রাস্তায় বসে থাকেন। এই রাজ্যে বারংবার একের পর এক ব্লান্ডার ঘটে যায়, কিন্তু তারপরে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে নেন, কখনো বা বৈঠক ডাকেন, কখনো বা চেষ্টা করেন সেই জায়গায় মলম দেওয়ার। কিন্তু সত্যিই কি দিনের শেষে ঘা এতটা দৃঢ় হলে, এতটা গাঢ় হলে, সত্যি কি সে জায়গায় মলম দিয়ে সবটা সামলে নেওয়া যায়? আমি ঠিক এখানেই সরাসরি রতনবাবুর কাছে যাব, তার কারণ রতনবাবু সময়টা ঠিকঠাক পায়নি। আমি ঠিক এখানেই রতনবাবুর কাছে যাব। রতনবাবু, কার্যত এই মলম, যে মলম দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা কি একদিনে সত্যি সম্ভব? রতনবাবু। দেখুন অঞ্জনদা, এটা কোনোদিনই সম্ভব না, আর এটা হতেও পারে না। আজকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় খোকাবাবুর কোনো বিবৃতি পাচ্ছি না কেন? উনি কোথায় গেলেন? ওনার তো কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। এত বড় একটা বিপর্যয়, তিনি আরজিকর ঘটনা ঘটার পরে উনি কিন্তু একটা সেবাশ্রম বলে কিন্তু একটা প্রকল্প চালু করেছিলেন। ওনার অনেক সেবাশ্রয়। আমরা কি মনে করতে পারি না যে এত বড় একটা বিপর্যয়ে খোকাবাবু আসুন, এসে একটা শিক্ষাশ্রয় খুলুক, এতগুলো ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার, তাদের জন্য করুক, কিন্তু কোনো সদুত্তর আমরা পাবো না। ইনি ভালো বললেন, সোমেন বাবু যে কথাটা বললেন, অন্তত সেই রেস ধরেই বলি, সোমেন বাবু বলেছেন ভালো, যে দিদি হিসাবটা ভালো বুঝেন। কারণ দিদি জানেন যে কজন শিক্ষক, মানে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরিটা চলে গেল, দিদি জানেন যে দিদির তাতে কোনো যায় আসে না। কারণ কি জানেন অঞ্জনদা, দিদি সবসময় অঙ্কের হিসাবটা ভালো বুঝেন। এই কজনের ভোটে দিদির কোনো যায় আসে না, তাই দিদির এদের প্রতি কোনো রকম দয়া মায়া কোনো কিছু দিদি দেখাবে না। আর নেটওয়ার্কে নিশ্চয়ই কিছু ইস্যু হয়েছে। আমি ঠিক এখানে পাপিয়া বর্মন, প্রধান শিক্ষিকা, কৃষ্ণনগর লেডি কারমাইকেল হাই স্কুলের, তিনি কি বলছেন একবার রাখছি আপনাদের সামনে, দেখুন।
লাগবো, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো ছবি ধরা পড়ছে। একদিকে বিভিন্ন ক্ষেত্রে কখনো প্রধান শিক্ষিকা, কখনো বা শিক্ষিকারা সরাসরি এই বিষয়ে বক্তব্য রাখছেন এবং ঠিক সে জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করছে যারা সত্যি স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের সঙ্গে যারা সুযোগ পাচ্ছেন না তাদের পার্থক্যটা ঠিক কোন জায়গায়। আমি ঠিক এখানেই সরাসরি একটি বক্তব্য আপনাদের অঞ্জন সামনে দা, আমি রাখছি। শেষ কর- রতনবাবু বলুন। আমি শেষ করে দিই অঞ্জন দা, আরেকটু আছে যে দিদি অঙ্কের হিসাবটা বুঝে, দিদি জানে যে এদের এদের ভোটে দিদির কোনো যায় আসে না। দিদি লক্ষ্মীর ভান্ডার ডবল করে দিবে, 3 ডবল করে দিবে, ঠিক আছে, যেখানে ভোট বেশি দিদি সেখানে কিন্তু বুঝে ভিড়ে যায়। তাদের জন্য দিদির মাথা ব্যথা সব সময়, তাই দিদি এখানে যাবে না। আর একটা কথা অঞ্জন দা, ভাবতে পারছেন চাকরির যে 5-7 বছর যারা চাকরি করলো তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে, এবং কি বলছে, না না না, রতনবাবু একটু ভুল হচ্ছে, তার কারণ অযোগ্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই টাকাটা ফেরত দিতে হবে এবং সেটা টেন্টেটিভ কিছু নাম্বারও রয়েছে। সম্ভাব্য একটি নাম্বারের কথা বলা হচ্ছে এবং সেই নাম্বার আমার এই মুহূর্তে এক্স্যাক্ট ওইভাবে মনে পড়ছে না, কিন্তু 5,000-এর ঊর্ধ্বে রয়েছে সেই সংখ্যা। ঠিক 5,000 বা 7,000, যাই হোক 5,000 বা হ্যাঁ, 7,000 সেই যাই হোক, সংখ্যাকে দিতে তাদেরকে- হবে, তার কারণ তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। এসএসসি যে হলফনামা দিয়েছে সেই হলফনামাতে তাদের নাম রয়েছে, তাদেরকে দিতে হবে, সবাইকে নয়। কিন্তু না না, সবাইকে নয় অঞ্জন দা, ঠিক আছে, কিন্তু এবার যারা আপনার মানে যে সমস্ত ছেলেরা যারা চাকরি পরীক্ষা দিয়ে জন্য যারা 2 নম্বরই করে চাকরি পেয়েছে তাদেরকে বাছা গেল না, যারা বৈধ চাকরি তাদেরকে আজকে বলির পাঠা করে দেওয়া হলো। আজকে তাদেরকে যে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য দিদি বলেছিলেন যে আমার কাছে চাকরি আছে, তাহলে 7 তারিখে দিদি নাটক ছাড়া আর কিছু করবে না। আমরা চাই অঞ্জন দা, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে চাই, আজকে আপনি যে আলোচনাটা করেছেন খুবই প্রাসঙ্গিক আলোচনা, যে আগামীকাল আমাদের দাবি থাকবে যে মাননীয়ার কাছে, আপনি যে মা মাটি মানুষের সরকার বলেন আপনি নিজেকে, আমরা তো আজকে দেখছি আপনি একটা মানে কি বলবো, বাংলায় একটা রাক্ষসদের রাজত্ব চলছে, রাক্ষসদের রাজত্ব চলছে বাংলায়। বাংলায় মা মাটি সরকার চলছে না। আপনার যদি এতটুকু নৈতিকতা বোধ থাকে, আপনি বুঝতে আপনার পেরেছি। পদ থেকে নেমে আসুন দিদি, নেমে এসে আপনি বেশ, রতনবাবু সরকারকে আমাদের সঙ্গে নির্দেশ ইতিমধ্যে দিন। জুড়ে গিয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত। কিন্তু প্রশ্ন হচ্ছে গৌরাঙ্গবাবু, রতনবাবু থেকে শুরু করে আলীবাবু থেকে শুরু করে অম্বিকেশ বাবু প্রত্যেকেই একটি কথা খুব স্পেসিফিক্যালি বলছেন। আচ্ছা, রাজ্যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কি ধীরে ধীরে আপনারা বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছেন? রাজ্য কি ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে যাচ্ছে? স্থায়িত্ব থাকছে না তো কোনো কিছুর। আজকাল সরকারি চাকরিও নাকি থাকছে না, যেটা সাধারণভাবে সাধারণ মানুষ জানেন যে বেসরকারি কর্মীদের ক্ষেত্রে চাকরিটা আজ আছে কাল নাও থাকতে পারে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কি একই রকম ঘটনা ঘটবে এবার থেকে? ওই অনেকটা সিভিক ভলেন্টিয়ার, এবার থেকে হবে সিভিক টিচার, সেরকম কি? ধন্যবাদ অঞ্জন বাবুকে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। একটি কাজের জন্য আমি একটু দেরিতে জয়েন করলাম, ঠিক আছে, কোনো এবং সমস্যা আমাদের নেই, বলুন। বিভিন্ন দলের বা বিভিন্ন ভাবে যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং রামনবমীর শুভেচ্ছা সকলকে। আজকে আজকে দেখুন, একটা একটা ভয়াবহ যে দিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুলে ধরবার চেষ্টা করেছে বিশেষ করে বিজেপি এবং সিপিএম দুটি দল যৌথভাবে। যে সমস্ত চাকরি বেসরকারীকরণে যে রাস্তা, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত সরকারি সম্পত্তিগুলোকে বিক্রি করে আজকে রেল, কোল, সেল, টেলিকম থেকে এয়ার ইন্ডিয়া সব সরকারি সংস্থা করে দিয়ে বেসরকারীকরণের রাস্তা তৈরি করেছে। পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে চাকরিটা টিকে ছিল করোনার সময় পর্যন্ত, শিক্ষক নিয়োগ বিভিন্নভাবে হয়েছে। সেই চাকরিগুলোকেও যারা যারা তারা অ্যাজাম্পশনের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে যে ভার্ডিক্ট হয়, যে অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে মেনেছে বা মানতে হচ্ছে, কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে বিচার ব্যবস্থার প্রতি। যখন নিটের ক্ষেত্রে দুর্নীতি হয়, নিট পরীক্ষায় যখন যখন একদম দুর্নীতির চরম শিখরে পৌঁছায়, সেই পরীক্ষা বাতিলও হয় না এবং সেই পরীক্ষায় তাদের চাকরি বহাল থাকে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে যেখানে যোগ্য অযোগ্যের লিস্ট থাকা সত্ত্বেও 28 নম্বর কলামের শেষ পাতায় বলেছে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে লাগবে এবং যারা যোগ্য তাদেরকে পরীক্ষায় বসা। তার মানে যোগ্য অযোগ্যের লিস্ট অলরেডি রয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ওয়াকফ না 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 না, বিলের গৌরাঙ্গবাবু আপনি ভুল দিকে নির্দেশ করছেন। আমি আরও একবার বলছি, এই একই ভুল রতনবাবুও করছিলেন। আমি আরও একবার আপনাদের জন্য এটা ব্যাখ্যা করছি। মূল বিষয়, এসএসসি একটি হলফনামা জমা দিয়েছিল এবং সেই হলফনামাতে যোগ্য অযোগ্যের বিচার সেইভাবে না করলেও অন্তত একটি সম্ভাব্য নাম্বার দেওয়া ছিল যে এনারা অযোগ্য হতে পারেন, এবং সেই অযোগ্যের হলফনামা থেকে ভিত্তি করে সুপ্রিম কোর্ট সরাসরি বলেছেন যে এই অযোগ্য যারা যারা একেবারে বিবেচিত তাদের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে, এবং সেই বেসিসেই তারা বারংবার যোগ্য অযোগ্য কথাটি ব্যবহার করছেন। বাকি যে টেন্টেটিভ নাম্বারটা রয়েছে এটা সরাসরি 25,752 জনের কথা বলা হচ্ছে, 25,752 জনের কথা বলা হচ্ছে। তাদের ক্ষেত্রে যোগ্য অযোগ্য এখনো সেইভাবে বিচার করা কিন্তু যায়নি, আমি যদি খুব ভুল না হই। গৌরাঙ্গবাবু, 25,000-এর মধ্যে মাত্র 5,000 জনের নামের লিস্ট, ওর ভিতর থেকে 5,000 জনের 5,600, 700 বা 500-র মতো সেই হতে নামের পারে তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, কিন্তু বাকিদেরকে এখনো যোগ্য অযোগ্য বলা হয়নি কিন্তু, আর ঠিক সেই জন্য তাদেরকে টাকা ফেরতের কথাও বলা হয়নি। 25,000-এর মধ্যে 5,000 জনের নামের লিস্ট কিন্তু এসএসসি দিয়েছিল, সিবিআই কোনো কিছু ধরতে পারেনি, সিবিআই এর ব্যর্থতা। আমি একটা বিষয় শুধু বুঝতে পারছি না গৌরাঙ্গবাবু, আপনি নিজেও বলছেন যোগ্য অযোগ্যের কথা, তাহলে আপনারা জানেন অযোগ্য কারা, তার মানে আপনারা এটা মেনে নিচ্ছেন যে আপনারা দুর্নীতি করেছেন। যারা বলছে যে গোটা প্যানেলটা দেখুন, একটা প্রক্রিয়া, একটা যে কোনো সরকার যে কোনো সময় যারা রিক্রুটমেন্ট করে তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে, ফলে বিভিন্ন সময় যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছে। 6 পাসে প্রাইমারি স্কুলে ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট হয়েছিল মাদার টিচার, চাকুপোতা কেসে এসে রিক্রুটমেন্ট হয়েছিল, 4 পাস রিক্রুটমেন্ট হয়েছিল। 2010 সালে যখন সিপিএম সরকারটা চলে যায়, 11 সালে 10 এবং 11 সালে মাধ্যমিক পাসে নিয়েছিল তাদের, কিন্তু 2009 নিয়মে ছিল যে এনসিইআরটি নিয়মে ছিল যে এইচএস এবং 2 ইয়ার্স ডিএলএড লাগবে। 10 এবং 11 সালে সিপিএম সরকারটা যখন চলে যায় তখন ওরা মাধ্যমিক পাসে চাকরি, এদের তো চাকরি বাঁচিয়েছিল এই সরকার। আমি আপনাকে এর মধ্যে বলতে চাই একটা কথা, যে মানবিক মুখ্যমন্ত্রী রয়েছে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না গৌরাঙ্গবাবু, আপনি এই কথাটা কেন বলেন যে আপনারা চাকরিটা বাঁচিয়েছিলেন? আমার প্রশ্ন হচ্ছে অযোগ্যদের কেন রাখবেন? আমার প্রশ্ন তো এখানে। না 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 গৌরাঙ্গবাবু, আমি আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু আমি একটা বিষয় শুধু সত্যি ক্লিয়ার করতে চাই দর্শকদের কাছে। দেখুন, একটি বিষয় সিপিআইএমই করুক কিংবা এই সময়ের তৃণমূল কংগ্রেসই করুক না কেন, যদি নিটের কথা বলা হয় বিজেপিই বা করুক না কেন, আমার কথা হচ্ছে অযোগ্যরা স্থান পাবে কেন? তাহলে যোগ্যরা পড়াশোনা করছেন কেন? আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক সাব প্রশ্ন। তৃণমূল কংগ্রেস যদি জেনে থাকে যে সিপিআইএম দুর্নীতি করেছে, সেই সব স্টুডেন্টসদেরকে আপনারা বের করে দেননি কেন? কেন তাদেরকে বাঁচিয়ে রেখে রাজনীতিটা করছেন? দেখুন, এখন অযোগ্যরা ঢুকে যায় বিভিন্ন ভাবে, যে সমস্ত আজকে দেখুন শুভেন্দু অধিকারী এলাকা থেকে 1500 জনের মতো চাকরি পেয়েছে, যেখানে অন্যান্য জেলাগুলোতে 1000-এর কাছাকাছি, সেখানে শুভেন্দু অধিকারী যে 2009 সাল থেকে অমিত শাহের সাথে যুক্ত হয়েছিল, ভিতরে ভিতরে তিনি নিজে বলেছেন অযোগ্যদেরকে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা ঢুকিয়েছে অযোগ্যদেরকে, এবং তার আইডেন্টিফিকেশন এই সরকারটাই করেছে। রতনবাবু, আমি অবশ্যই আসবো, কিন্তু আমার প্রশ্ন দেখুন, আমি একটা বিষয় যদি বুঝতে পারছি না, হয় তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটিকে একটু অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার প্রশ্ন অত্যন্ত সোজাসাপটা। আমার প্রশ্ন, সিপিআইএম গভর্নমেন্টের সময়ই ঘটনা ঘটুক বা তৃণমূল কংগ্রেসের সময়ই ঘটনাটি ঘটে থাকুক, আমার প্রশ্ন সেটা নিয়ে নয়। আমার প্রশ্ন অযোগ্যরা স্থান পাচ্ছে কেন, এবং কেন সরকার অযোগ্যদের বাছাই করে আলাদা করতে পারছে না, এবং তৃণমূল কংগ্রেসকে 1 বছর সময় দেওয়া হয়েছিল, সেই 1 বছরের মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করে বিচার করে, যেখানে সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সরাসরি এই বিষয়ে ভার্ডিক্ট দিয়েছিলেন তখন তো বলে দিয়েছিলেন অন্তত যারা এরা অযোগ্য রয়েছে এদেরকে বের করে দিন। রাজ্য সরকার সেই ক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন, তাতেও তো লাভ হলো না, আলটিমেটলি তারা তো চাকরিটা বাঁচাতে পারলেনই না, টোটাল প্যানেল বাতিল হয়ে গেল। এতগুলো পরিবারের কথা বলবে কে? গৌরাঙ্গবাবু, আমি অবশ্যই আপনাদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের কথা শোনার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেই সব পরিবারের কথা শোনা। পরিবারের কথা একটু আপনি শোনাই। দেখুন, একজন শ্বশুর মশাই তার ছেলে বা মেয়ের জন্য, বিশেষ করে তার মেয়ের জন্য এবং মেয়ে জামাইয়ের জন্য কিভাবে কষ্ট পাচ্ছেন, এই ছবি আপনাদের সামনে রাখছি, দেখুন, আসছি, দেখুন। আরো একটি বাইট আপনাদের সামনে রাখছি, তারপর সেই বিষয় নিয়ে অ্যানালিসিস হবে। দেখুন, একটি বাইট দেখুন। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম কৃষ্ণনগর লেডি কারনাকেল গার্লস হাই স্কুল।
আপনাদের স্কুল থেকে কজন টিচার বাদ গেছে? বাদ গেছে বলতে 16 সালের পরীক্ষার্থী হিসেবে পাশ করে রিক্রুটেড হয়েছেন 6 জন। তাদের নাম তো বাদ গেছে। এখন যদি সেটাই হয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাছে অর্ডার আসে, আমরা তখন তার সেই অনুযায়ী ব্যবস্থা নেব আর কি। কিন্তু এখনও পর্যন্ত ডিআই অফিস থেকে আমরা কোনো অর্ডার পাইনি যে তার যদি সই করতে দেওয়া হবে না বা জয়েন করতে দেওয়া হবে না, এরকম কোনো অর্ডার এখনও পর্যন্ত পাইনি। তো যার ফলে এখনও পর্যন্ত তারা আছে, মানে এসছেন আজকে? আজকে স্কুলে এসেছেন। আপনাদের স্কুলে মোট কতজন স্টুডেন্ট? প্রায় 1800। 18। মানে এটা কোন ক্লাস থেকে কত ক্লাস? 5 থেকে 12। এই যদি 6 জনের নাম যদি বাদ যায় সেক্ষেত্রে তো আপনাদের একটা সমস্যা হবে, যাতে স্কুল চালানো দুষ্কর হয়ে যাবে। কারণ আমাদের 4 জন রিটায়ার্ড হলেন যখন আমি জয়েন করার পরে, 4 জনের জায়গায় আমরা 1 জন মাত্র টিচার পেয়েছি, কারণ সেই সময় পর্যন্ত উচ্চশিক্ষা পোর্টালটা চালু ছিল। তারপরে যখন জেনারেল ট্রান্সফার বন্ধ হয়ে গেল, তখন জেনারেল ছাড়া মিউচুয়াল এখন চালু হলে মিউচুয়ালের তো ব্যাপার নেই, আমাদের জেনারেলের দরকার। তবেই আমরা 3 জন পোস্ট ভ্যাকেন্ট যেটা আছে সেখানে ফিল আপ হওয়ার সম্ভাবনা খুঁজে পাবো। আর এবার যদি 6 জন চলে যায়, এতগুলো পোস্ট ভ্যাকেন্ট, এতজন স্টুডেন্ট, স্কুল চালানো সত্যিই দুষ্কর হয়ে যাবে। কারণ আমাদের এমনি টিচারের চাপটা আছে বলেই আমরা সিসিএল দেওয়ার সময়তেও খুব হিসেব করে দিতে হয়, যাতে এক সময়তে 2 জন টিচার অ্যাবসেন্ট না হন। এমনিতে বিভিন্ন প্রবলেমের জন্য মায়েদের অসুবিধা থাকেই, অ্যাবসেন্ট হতেই পারে। সেই জন্য আমরা ধরে রেখেই 1 জন করেই চেষ্টা করি সিসিএল দেওয়ার। 1 জন জয়েন করলো, আবার 1 জন নিল, একসাথে 2 জনও ছাড়তে পারি না এই অসুবিধার কারণে। এবার যদি 6 জন একসাথে অ্যাবসেন্ট হয়ে যায়, টোটাল অফ হয়ে যায়, তো আমাদের কী করবো জানি না এখন পর্যন্ত। এই 6 জনের যে নাম, তারা কি এসছেন না? মানে স্কুলে তারা? হ্যাঁ, এসে 6 জনে এসেছে। 6 জনই এসেছে। তার নাম আর ডেফিনেশন? আমার নাম পাপিয়া বর্মন, আমি স্কুলের প্রধান শিক্ষক। দেখুন, চিন্তা করে আমরা যখন এখানে প্যানেল ডিসকাশন করছি, আজ রবিবার হলেও গতকাল হাফবেলা হলো স্কুল হয়েছে এবং তার আগের দিনও স্কুল হয়েছে। অর্থাৎ কার্যত 3 তারিখের পর থেকে যদি এই ঘোষণা হয়ে থাকে, তার মাঝে অন্তত একটা দিন ফুল ডে স্কুল হয়েছে। সেক্ষেত্রে কীভাবে স্কুলগুলো চলেছে চিন্তা করে দেখুন। প্রধান শিক্ষিকা সরাসরি বলছেন স্কুল চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে চলছে স্কুলগুলো? আচ্ছা, যেসব শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে গেলেন তাদের নয় মেনে নিচ্ছি, তারা কেউ যোগ্য হতে পারেন, কেউ অযোগ্য হতে পারেন, কিন্তু যেসব ছাত্রছাত্রীরা অন্তত ক্লাসে বসে রয়েছেন, তারা তো অন্তত নিশ্চয়ই কোনো যোগ্য অযোগ্যের বিচার করবেন না তাদেরকে নিয়ে। তাদের কি দোষ রয়েছে? তারা তো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এবং সবথেকে বড় প্রশ্ন, সবাই প্রাইভেট স্কুলে পড়ার মতো ক্ষমতা রাখেন না, এবং তার থেকেও বড় কথা, সবাই হয়তো টিউশনও ঠিকঠাক পান না। তারা কিভাবে করছেন? সেই সব অভিভাবকরা কী করেই বা সেই সব ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন? প্রশ্ন তো উঠবে। কেউ কেউ তো এরকমও হয় যে সরকারি স্কুলের ওপর বেস করে তাদের কেরিয়ারটা ভাবেন হয়তো আমরা আরও ভালো করে পড়াশুনো করব, আমরা সায়েন্টিস্ট হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, আমাদের টিচাররা আমাদের পড়াবেন বিভিন্ন ক্ষেত্রে। সে প্রত্যেকটা বিষয় কোথাও হারিয়ে যাচ্ছে। একটু বুঝুন, প্লিজ বুঝুন। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এবার মানবিকতা সময় চলে এসছে। আমি ঠিক এখানে একটু আলীবাবুর কাছে যাব। আলীবাবু, কার্যত একদিক থেকে শুভেন্দু অধিকারীর কথা যখন উঠছে, সরাসরি গৌরাঙ্গবাবু ওঠালেন। আমার এখনও মনে পড়ছে 2016 সাল যদি হয়ে থাকে, 2019 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, 2019-এর একেবারে শেষের দিকে। তার আগে অবধিও ওই ঘটনাগুলো ঘটেছে। এখন সে জায়গায় সরাসরি আপনারা শুভেন্দু অধিকারী পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে তোপ দাগছে। সত্যি কি এটা মানায়? তিনি যে এই সব ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, এমনটা কি আপনারা ডিরেক্টলি বলতে পারেন? অর্থাৎ দায় বিজেপিরই হোক বা তৃণমূল কংগ্রেসেরই হোক, যদি বা বিজেপিতে যিনি এসছেন তিনি তৃণমূল কংগ্রেসে একসময় ছিলেন, যাই হোক না কেন, সাফার তো করছে সমস্ত রাজ্যবাসী। আলীবাবু, দেখুন, গৌরাঙ্গ বাবু যে কথাটা বলছেন সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে বলেছে। 1500 চাকরি মেদিনীপুরে হয়েছে। বলুন, মেদিনীপুরে 4খানা লোকসভা, কুচবিহারের মতন একটা লোকসভা নয়, জলপাইগুড়ির মতন একটা লোকসভা নয়, কুচবিহারের 700 হলে মেদিনীপুরের 4টা লোকসভা, কত বড় এলাকা, কত হাজার চাকরি হওয়ার কথা। এটা গৌরাঙ্গ বাবুর হুঁশ আছে? হুঁশ নেই। এটা ভেবে চিন্তে বলা উচিত। আর মেদিনীপুর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষিত জেলা, এটা আমরা সবাই বলবো, অম্বিকেশ বাবুও স্বীকার করবে যে মেদিনীপুর হচ্ছে স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত সব থেকে শিক্ষিত, এবং প্রতি বাড়িতে সেখানে MA পাস BA পাস ছেলেমেয়েরা সেখানটায় আছে। সেই কারণে ওই সংখ্যা তত্ত্ব বললে ওটা ঠিক হবে না। যে কথাটা উনি বলার চেষ্টা করেছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে এসে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, আর শুভেন্দু অধিকারী এখন ওনার পুরনো কথাগুলো ওনারা বলবার চেষ্টা করছে। এগুলো বলে পার পাওয়া যাবে না, এগুলো বলে পার পাওয়া যাবে না। যে কথাটা শুভেন্দু বাবু বলেছে, 18,000 যারা যোগ্য শিক্ষক,
আমরা তাদেরকে যেভাবে হোক তারা যেন পুনর্বহাল থাকতে পারে, তারা যেন চাকরি পেতে পারে, তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা লড়াই করব, আমরা লড়াই করব, আমরা লড়াই করব, তাদের হয়ে আমরা লড়াই করব। আর গৌরাঙ্গ বাবুর মতন যারা 5,000 বা 5,500 বা 6,000, শুনুন গৌরাঙ্গ বাবু, শুনুন শুনুন, আপনি পরে এসছেন, একটু শুনুন। যারা 5,500 যারা অবৈধ, যারা অযোগ্য শিক্ষক, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আপনি খুব ভালো, আপনারা কেন 5,500 ওই অবৈধ শিক্ষককে নিয়োগ করলেন? কেন অযোগ্য শিক্ষককে টাকার বেশ বেশ বিনিময়ে 700 সময় কোটি টাকা অতিবাহিত হচ্ছে, রেখেছেন? কিন্তু আমরা সঠিক আপনারা বিষয়ের দিকে তাদেরকে এগোতে নিয়োগ পারছি করলেন, না। এটা বলুন আগে। তো তাহলে সেই জন্য প্রত্যারোপ যেটা চলছে, বলতে চাই যে একে এই অপরকে শিক্ষা গাদা ছোড়াছুড়ি হচ্ছে, কিন্তু ক্ষেত্রে আমরা মূল বিষয় জানতে পারছি না। আর ঠিক এই জায়গায় আমি বলছিলাম, একজন শ্বশুর মশাই কাতরভাবে আর্তনাদ করছেন তিনি, তার বক্তব্যটা একটু রাখি, তারপর সবাইকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আলিবাবু আসছে, দেখুন। হ্যাঁ, সরকারি চাকরি ছেলে পেয়েছি। কতদিন আগে বিয়ে দিয়েছিল? 3 বছর আগে বিয়ে দিয়েছি। বাচ্চা কাচ্চা? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। আমি সেই চিন্তা করছি মেয়েটা খাবে কি। মেয়ে এখন কি করছেন? আমার মেয়ে এই যে এখানে ম্যাডাম বিয়ে ট্রেনিং করছে, 3 মাসের ট্রেনিং করছে। এই যে সাথী চ্যাটার্জি, বাচ্চার বয়স? বাচ্চা এই 9 মাসে। জামাই কোথায়? জামাই শিলিগুড়িতেই আছে। ও তো শিলিগুড়ি কোন স্কুলটা আমি ঠিক জানি না, আমার নাম মনে নেই, আমার মনে নেই। আমি মাতার ঠিক ইয়ে করতে পারছি। জামাইয়ের বাড়ি কোথায়? হ্যাঁ, অমিত দেবের বাড়ি হচ্ছে সিদ্ধেশ্বরী তলার ওখানে, বাজারে সিদ্ধেশ্বরী তলার ওখানে। শান্তিপুরি বাড়ি জামাইয়ের? হ্যাঁ, আমি দেখে শুনে বিয়ে দিয়েছি। চাকরি করছে শিলিগুড়ি? নয়, জামাই খুব অনেস্ট ছেলে, লেখাপড়া বিশাল শিক্ষিত, ওরা এক ভাই এক বোন। মানে মেয়েটাও মানে তুখোর মেয়ে, জুয়েল মেয়ে, আর ছেলেও জুয়েল ছেলে। মানে ছেলে মেন আপনার শান্তিনিকেতন থেকে। দেখুন, আমার ভাবতে এবং বলতে দুটোতেই অবাক লাগছে। একজন শ্বশুরমশাই, আমি জানি না এই প্রসঙ্গ এই মুহূর্তে আনা কতটা প্রাসঙ্গিক হবে, কিন্তু আনতেই হচ্ছে। একজন শ্বশুরমশাই যখন তার বিয়ে দেন, অন্তত যখন তার মেয়ের বিয়েটা দিচ্ছেন, তখন তার যাবতীয় দিক বিচার করেই তবেই দেন। তিনি যোগ্য অযোগ্য বিচার করেছেন, তার জামাইয়ের যোগ্য অযোগ্যতা, এই সব কিছু যোগ্যতা অযোগ্যতা সব কিছু বিচার করেছেন, এবং বিচার করে তিনি বলছেন যে আমার জামাই অত্যন্ত জুয়েল ছেলে এবং খুব পড়াশুনোয় ভালো। এর থেকে বেশি যোগ্য সার্টিফিকেট একজন জামাইয়ের ক্ষেত্রে কি হতে পারে আমি জানি না, কিন্তু অন্তত এটা ঠিক যে এই যোগ্যতা যোগ্য অযোগ্যের বিচারের মাঝে সত্যি সত্যি কিছু যোগ্য মানুষ যারা সত্যি সত্যি পড়াশুনো করে লেখাপড়া করে তাদের চাকরির পরীক্ষায় বসেছিলেন, চাকরিটা পেয়েছিলেন, 9 বছর ধরে তারা চাকরি করছিলেন, তাদের সত্যি অবস্থাটা সত্যি হাহাকারের হয়ে গেছে, তাদের মধ্যে হাহাকার চলছে তাদের মধ্যে। কিন্তু আমরা রাজনীতি করে চলেছি। আর ঠিক এই জায়গায় আমি প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই সুযোগ দেবো সৌমেনবাবুকে। সৌমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আজকে সামগ্রিকভাবে যে জায়গাটা দাঁড়িয়েছে, যে বাংলার হয়তো গুজরাট বা মহারাষ্ট্রের মতো স্বাধীনতা উত্তর ভারতের সেই বিত্তবান যে রূপটা সেটা ছিল না, কিন্তু বাঙালি জাতি যেটা ছিল গরিমা, সেটা ছিল কিন্তু মধ্যবিত্তের যে উচ্চ শিক্ষিত মানুষদের যে সম্ভ্রম সারা ভারতবর্ষ পৃথিবী দিত, সেইটা আজ কালিমালিপ্ত শুধু নয়, গোটা জাতির কাছে বা আগামী দিনের ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় নৈতিক অধঃপতিত জায়গাটা হচ্ছে তারা যে চোখ দিয়ে দেখবে, সেই চোখের মধ্যে সন্দেহ থাকবে এটা কি স্ক্যাম আমলের সেই শিক্ষকতার চাকরি পেয়ে যিনি আমাকে পড়াচ্ছেন তিনি, অর্থাৎ তিনি যোগ্য শিক্ষক না অযোগ্য শিক্ষক। এই যে তার মানসিক সংশয়, এটা পশ্চিমবঙ্গ শুধু নয়, বাঙালি জাতির যে শিক্ষকতার গরিমা সেখানে কতটা নৈতিকভাবে অধঃপতিত হলো তা বলবার নয়। বেশ, আমি প্রথমে একটি ডিসক্লেমার দিয়ে রাখি, এখন যে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেওয়া হবে, কেউ এক্সট্রা টাইম চাইবেন না, আমার কাছে আর সময় নেই, একেবারে অন্তিম লগ্নের দিকে আমি যাচ্ছি। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জনদা, যারা বৈধ শিক্ষক আছেন, যাদের চাকরি চলে গেছে, তাদের পক্ষে আমরা সবসময় আছি। আমাদের নেতা রাহুল গান্ধীর কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি। তিনি বলেছেন যে তিনি সব রকম ভাবে আইনি সহযোগিতা করবেন। এই সমস্ত চাকরিহারা ছেলে মেয়েদের পাশে আমাদের নেতা রাহুল গান্ধী আছেন। কিন্তু অঞ্জনদা, এই যে বাংলায় যে মিথ্যেবাদী বা মিথ্যার ফুলঝুরি যেই মাননীয়ার মুখ দিয়ে বেরায়, আর কত যুবক যুবতীদের চোখের জল উনি আর ঝরাবেন? কারণ হাজার হাজার এই বাংলার বেকার ছেলেরা
তারা রাস্তায় বসে আছে, তারা বৈধ যোগ্য, কিন্তু তারা আজকে চাকরি পাচ্ছে না, তখন ওনার মনে কোনো রকম অনুভূতির সৃষ্টি করে না। শুধুমাত্র তিনি ভোট আর ভোট, কারণ উনি চাই যেখানে লোক সংখ্যা বেশি সেখানে উনি আছেন, আর যেখানে ওনার ভোটের কোনো সেরকম প্রভাব পড়বে না, সংখ্যা কম, তাদের প্রতি উনি নিষ্ঠুর, নির্মম, নির্দয় হিসেবে তিনি তাদেরকে দেখেন। বেশ, আমি গৌরঙ্গবাবুর কাছে যাবো। গৌরঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, এখন সঞ্জীব খান্না যিনি প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তিনি পুরোপুরি হচ্ছে অনুমানের ভিত্তিতে রায় দিয়েছেন। এটা এটা হচ্ছে স্টে অর্ডার করবে, রিভিউ পিটিশন না হলে মানবাধিকার বা সাংবিধানিক বেঞ্চ রয়েছে সেখানে পড়বে। তার বিষয়ে সরকার তার সাথে সাথে চাকরির ব্যবস্থা করছে এবং সবাই চাকরি পাবে, যারা বাইরে বসেছিল পাবে। চাকরি ব্যবস্থাটাকে বন্ধ করে দিচ্ছে। 1 লক্ষ চাকরি হাই স্কুলগুলো পড়ে রয়েছে, সেই চাকরিগুলো সিপিএম বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা, সেটা অশ্বডিম্ব হবে। 3 মাসের মধ্যে যাবে, যে প্রত্যেকে নিজের স্কুলে বহাল রয়েছে, আরো চাকরির সংখ্যা বাড়ছে, কোনো চিন্তা নাই। কারণ মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় করোনার সময় পর্যন্ত চাকরি দিয়েছে এবং চাকরি দিচ্ছে। যারা চাকরিকে হিংসা করে দিয়ে বাংলাকে পিছিয়ে বাংলার মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাকে কার জানাই আমরা। বেশ, আমি আর সময় দিতে পারছি না, আমাকে আলীবাবুর কাছে যেতে হবে। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে 7ই এপ্রিল যে বৈঠক ডেকেছে, ওটা এপ্রিল ফুলে পরিণত হবে, অর্থাৎ 7 পাকে বাধা হয়ে যাবে, ওটাতে কিছু হবে না। যেটা হবে সেটা হচ্ছে ওই যে 5,000 5,500 যে অবৈধ যারা অযোগ্য শিক্ষক, তাদের দিকে তাকিয়ে হয়তো তাদেরকে সিভিক শিক্ষক হিসাবে আবার হয়তো সেই ধরনের চিন্তা ভাবনা করবে। কারণ 700 কোটি টাকা সেখান থেকে উঠানো হয়েছে তৃণমূলের দলীয় ফান্ডে, এবং সেই ফান্ডের টাকা তাদের ফেরত যাতে দিতে না হয় তার জন্য তারা অভিনব পদ্ধতি অবশ্যই কালকে একটা বের করবেন বলে মনে হচ্ছে, এবং সেটাতেও কিছু হবে না। আমরা চাই যোগ্য শিক্ষকদের চাকরি, আমরা চাই পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থা আরো ভারতবর্ষের অন্য রাজ্যগুলো থেকে যেন ভালো হয়, তার জন্য সুশিক্ষিত ব্যবস্থা আমাদের বাংলাতে দরকার। সেই জন্য তৃণমূলকে দিয়ে হবে না, ভারতীয় জনতা পার্টি শিক্ষার ব্যবস্থাকে পরিবর্তন করে ভারতবর্ষকে পথ দেখাবে আমাদের এই বাংলা। অন্তিম লগ্নে রয়েছি না গৌরঙ্গবাবু, আমি আর সময় দিতে পারছি না, আমাকে অম্বিকেশ বাবুর কাছে যেতে হবে। প্লিজ কোঅপারেট করুন। অম্বিকেশ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 7 পাক, এপ্রিলে এপ্রিল ফুল। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দুর্নীতি রয়েছে ইলেকট্রাল বন্ড, যে সুপ্রিম কোর্টের রায় এসছে, রায়ের কপি যারা পড়েছেন বা একটু বিস্তারিত আলোচনা করেছেন, তারা সবাই স্বীকার করবেন এই বাক কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট, এসএসসির হলফনামা, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবকিছু থেকে এটা প্রমাণিত সত্য যে রাজ্য সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে অসংখ্য নিয়োগ হয়েছে যারা দুর্নীতির আশ্রয়ে নিয়োজিত হয়েছে। তার মধ্যে চিহ্নিত কিছু হয়ে গেছে, বাকিটা এখনো চিহ্নিত করা যায়নি। এবং চিহ্নিত যে করা যাবে না সেটা এসএসসির দ্বারাই সেটা ঠিক হয়েছে। মানে এসএসসির কাছে বারে বারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে আপনারা কি তথ্য দিয়ে প্রমাণ করে দিতে পারবেন এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে যোগ্যদের চাকরি বাঁচিয়ে বাকিদেরকে চাকরি খেয়ে নেওয়া হবে বা চাকরি থেকে বাতিল করা হবে, কিন্তু এসএসসি সেটা চায়নি। সেই কারণে আজকে এই হাহাকার এবং স্কুল শিক্ষার এই বিপর্যয় অবস্থা, অর্থাৎ এই সমস্ত কিছুর জন্য যে দায়ী সে হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার অনুপ্রেরণা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং হাহাকার বিপর্যয় নেমে এসছে। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ টাইপি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করব। দেখুন, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 32 মিনিটে কি বলেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক কিছু বলা হচ্ছে। একটা ছোট্ট ছবি দিয়ে মমতার 32 মিনিট বলে অনেক কিছু বলা হচ্ছে, অর্থাৎ 32 মিনিটের মধ্যে তিনি কি বলেছেন। অন্যদিকে বিজেপি সরাসরি ব্যাট ধরে বলছে 7 পাক এবং এপ্রিলে এপ্রিল ফুল। এখন আমরা জানি না যে 7 দিনের মাথায় এপ্রিলে এপ্রিল ফুল সত্যিই হবে, নাকি সেই সাধারণ যারা শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা তাদের হকের চাকরিটা আবারও ফিরে পাবেন।
অন্তত এই আশা নিয়েই আজ এই শো শেষ করব যে অন্তত এই এপ্রিল মাসের 7 দিন পরে এসে এপ্রিল ফুল হবেন না সেই সব শিক্ষক শিক্ষিকা। অন্তত এই আশা রেখেই আজকের এই শো শেষ করছি। কিন্তু হ্যাঁ, 7 তারিখের দিকে আমাদের নজর রয়েছে, অর্থাৎ আগামীকালের দিকে আমাদের নজর রয়েছে এবং আপনাদেরও নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। সাথে ট্রাইব টিভি বাংলায় বিশেষ প্রতিবেদন থাকবে আপনাদের সামনে। আজকের মতো এতটুকুই। আর নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় প্রতিদিন এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।